দেশগা থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিবি এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান। ইতিহাস বিকৃতিতে ৭৫ পরবর্তী সরকারকে দায়ী করছে আওয়ামী লীগ, গণতন্ত্রের আক্ষেপ বিএনপির। মোবাইল ফোন ও ইন্টারনেটে শিশুদের আসক্তিতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা, বাধাগ্রস্ত হচ্ছে মানসিক বিকাশ। বিশ্বকাপে টাইগার স্কোয়াডে চমকের সুযোগ দেখছেন না পাপন, মাশরাফির ভাবনায় ফিনিশিং দুর্বলতা। সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসবো খবরের শেষ অংশে। কিবরিয়া, স্বাধীনতার ৪৮ বছরে আজ যদি আমরা দেখি, বাংলাদেশ কিন্তু শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে এবং এই দিনে জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করছে তার সূর্য সন্তানদের। অবশ্যই দেখেন, একটি যুদ্ধবিধ্বস্ত দেশের সেই অবস্থা থেকে বাংলাদেশ আজকে যেখানে এসে পৌঁছেছে সেটি বিশ্বের অনেক দেশের কাছে অনুকরণযোগ্য। যেমন খাদ্য উৎপাদন, শিক্ষা, চিকিৎসা, মাথাপিছু আয়, নারীর ক্ষমতায়ন, দারিদ্র বিমোচন, সব জায়গায় কিন্তু বাংলাদেশ উল্লেখযোগ্য হারে সাফল্য অর্জন করেছে। তবে এই সাফল্যের পেছনে মূল ভিতটা গড়েছিলেন জাতির সূর্য সন্তানরা, মুক্তিযোদ্ধারা, এবং তাদেরকে আজকে জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করছে। এবং এই অর্জন সম্ভব হতো না যদি না আমরা একটা স্বাধীন। তবে এর পাশাপাশি সফলতা যেমন আছে তেমনি কিছু আক্ষেপও কিন্তু আছে, যে স্বাধীনতার এত বছর পর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা আমরা এখন সেটি নিয়ে সরকার কাজ করছে, রাজাকারের তালিকাও হচ্ছে, আমরা খবর জানতে পেরেছি। যাই হোক, প্রতিবেদনটি দেখি আমরা। এই স্মৃতিসৌধ শুধু ৭১-এর শহীদদের আত্মত্যাগকে স্মরণ করার উপলক্ষই নয়, দেশ গড়ার অঙ্গীকারকে শানিত করারও প্রাঙ্গণ। ঘড়ির কাঁটা তখন ভোর ৬টা ছুঁই ছুঁই। জাতীয় স্মৃতিসৌধের সামনে পিনপতন নীরবতা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণের অপেক্ষা। প্রথমেই শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এরপরই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩ বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার দেয় মুক্তিযুদ্ধে বীর শহীদদের। শহীদ বেদির সামনে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে শুরু হয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা। একে একে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক, বিভিন্ন বাহিনীর প্রধানরা। এরপরে স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয় সবার জন্য। শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। স্বাধীনতা দিবসে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করে স্মৃতিসৌধের সামনে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে বাংলাদেশ। গত ৪৮ বছরে এদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক অর্জনকে সন্তোষজনক মন্তব্য করে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান বলছেন, মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে যেতে হবে আরও অনেক দূর। উন্নয়নকে জনমুখী এবং টেকসই করতে সামাজিক ন্যায় বিচার, সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা। সাভার থেকে প্রধানমন্ত্রী যান ধানমন্ডি ৩২ নম্বরে। শ্রদ্ধা জানান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে জাতি। ভোর থেকে সারা দেশে নানা আয়োজনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে বীর শহীদদের। লাখো মানুষের পুষ্পাঞ্জলিতে ভরে উঠেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর গণমানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে জাতীয় স্মৃতিসৌধ। লাল সবুজে ঢেকে যায় গোটা প্রাঙ্গণ। তরুণ তরুণী প্রবীণদের পাশাপাশি শিশুদেরকেও দেখা যায় অভিভাবকের আঙুল ধরে বা কাঁধে চড়ে স্মৃতিসৌধে আসতে। যাদের ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, শ্রদ্ধা ভরে তাদের স্মরণ করেন নানা শ্রেণী পেশার মানুষ। যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে নাই, তারা হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে নাই এবং তারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তারা বাড়িতে বসে থেকে গ্যাজেট করে
বাতা নেই। হরিজনা মুক্তিযোদ্ধা গ্রামে গঞ্জে এখনো পড়ে আছে, তাদের কোনো বাতা হচ্ছে না, তাদের কোনো খোঁজ খবর নাই। বাংলাদেশের জন্য নয়, বাংলার মানুষের জন্য নয়, সারা বিশ্বের স্বাধীনতাকামীদের জন্য একটি উৎসাহ উদ্দীপনা হিসেবে আগামী অনাগত কাল ধরে এটা একটা ধারণ করে থাকবে। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা সবার। যে শিক্ষকতা, বিজ্ঞানী, প্রকৌশলী এবং প্রশাসনের একেবারে সর্বোচ্চ স্তরে এখন নারীরা আসছে। সুতরাং আমি মনে করি যে আমাদের একটা অনেক বড় অর্জন যে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আমরা অনেক শীর্ষে পৌঁছে গেছি। বাংলাদেশকে আমরা যে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন আমাদের অর্জিত হবে। ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় ভরে উঠেছে স্মৃতিসৌধ। লাখো জনতার ভিড় শুধু স্মৃতিসৌধ প্রাঙ্গণ নয়, গোটা সাভারকেই পরিণত করেছে উৎসবের নগরীতে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে অভিভাবক, শিক্ষক সহ সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান স্বাধীনতা দিবসের সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু কিশোর সমাবেশ ও কুচকাওয়াজে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বলেন, আজকের শিশুরাই আগামী দিনে দেশের কর্ণধার। মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী দিন, লাখো শহীদের আত্মদান থেকে শুরু করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে বাংলাদেশের অগ্রযাত্রা, এমনকি সাম্প্রতিক মহাকাশ জয়, বর্ণিল ডিসপ্লের মধ্য দিয়ে সবই ফুটিয়ে তুলেছে শিশু কিশোরেরা। যেন আবহমান বাংলাকে তুলে ধরেছে নতুন প্রজন্ম। এর আগে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় শিশু কিশোর সমাবেশ ও কুচকাওয়াজ। জাতীয় সঙ্গীতে কণ্ঠ মিলিয়ে পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্যারেড ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। শিশু কিশোরদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তাদের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তাদেরকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কালো থাবা সম্পর্কে সচেতন করেন। সকলকে আহ্বান জানাবো, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এর কুফল সম্পর্কে আমাদের শিশুদের জানাতে হবে এবং এর হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে। অভিভাবক এবং যারা পিতামাতা তাদেরকে অবশ্যই সবসময় লক্ষ্য রাখতে হবে সন্তান কোথায় যায়, কার সাথে মেশে, কীভাবে মেশে। সকলকে লেখাপড়ার দিকে যাতে মনোযোগ দেয়, খেলাধুলা, শরীরচর্চা, স্কুলের মধ্যে প্রতিযোগিতা, নানা ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশুদের যে মনন এবং যে মেধা তা বিকশিত হবে। সরকার প্রধান বলেন, নতুন প্রজন্মকে তৈরি করতে হবে আগামীর জন্য, এগিয়ে নিতে হবে দেশকে। যুগের সাথে তাল মিলিয়ে আমাদের সন্তানরা যাতে এগিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। আজকে শিশু আগামী দিনে এদেশের কর্ণধার। আজকে শিশুদের মধ্য দিয়েই কেউ প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, বড় বড় চাকরি করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের শিশুদের সেইভাবেই মানুষ করতে চাই। দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে দেশকে ভালোবেসে তারা কাজ করবে। এরপর শুরু হয় স্বাধীনতা দিবসে শিশুদের কুচকাওয়াজ। দৃপ্ত পায়ে শৃঙ্খলার মন্ত্রে উজ্জীবিত হয়ে এগিয়ে আসে তাদের কন্টিনজেন্ট। কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 25শে মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ার বিষয়টি আজকে উঠে এসেছে বড় দুই রাজনৈতিক দলের বক্তব্যে। আওয়ামী লীগ দাবি করছে যে 75 পরবর্তী সরকারগুলোর অবহেলার কারণেই এটি সম্ভব হয়নি, আর বিএনপি বলছে যে স্বাধীনতার 48 বছরেও দেশে গণতন্ত্র নেই। দেখেন, গণতন্ত্র নেই এটা তো বিএনপি সবসময় বলে আসছে, তবে বাস্তবতা হচ্ছে যে স্বাধীনতার এত বছর পর অর্জনগুলো যদি আমরা দেখি, যুদ্ধাপরাধীদের বিচার, এটি কিন্তু একসময় মনে হচ্ছিল যে একসময় মনে হচ্ছিল এটি অলিক কল্পনা, কিন্তু আমরা দেখলাম যে এত বছর পরে হলেও তাদের বিচার হলো। বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যাকারীরা সদরূপে ঘুরে বেরিয়েছে বাংলার মাটিতে, তাদের বিচার হয়েছে। আর পক্ষান্তরে আমরা দেখেছি একসময় যুদ্ধাপরাধীদের গাড়িতে দেখা গেছে বাংলাদেশের পতাকা। তো এগুলো বিবেচনা করেই বোঝা যায় আসলে কোন দিকে দেশ যাচ্ছে। তবে এই যে আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টা, এটি কিন্তু অনস্বীকার্য। আমরা চাই যে গণহত্যা যেটি হয়েছে সেটির একটি স্বীকৃতি আমরা পাই আন্তর্জাতিক অঙ্গনে, এবং আমরা দেখেছি সংবাদে যে সরকার কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা আশা করব শীঘ্রই এর সুফল আমরা পাবো। আমরা প্রতিবেদনটি দেখি। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের নেতারা। ভোরে শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি প্রশ্ন তোলায়
প্রমাণ হয় তারা এখনও পাকিস্তানের পক্ষ অবলম্বন করছে। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি নিয়েও কথা বলেন তিনি। বিএনপি জামাত পরিকল্পিতভাবে গণহত্যা নিয়ে অনেক সময় বিতর্কিত প্রশ্ন তুলেছিল। আপনারা দেখেছেন যে ইতিপূর্বে বেগম খালেদা জিয়া এই গণহত্যার সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে পাকিস্তানিদের দাবিকে জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন। জাতীয় স্মৃতিসৌধে এসে সংসদে বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ জানান, 25শে মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য কাজ করবে জাতীয় পার্টি। আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি আদায় করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব এবং ইতিমধ্যে এটা নিয়ে কথা হচ্ছে। আর কথা যে হচ্ছে না তা না, হচ্ছে কথা। আমার মনে হয় ইনশাআল্লাহ এটা হয়ে যাবে, আমরা পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করব। শ্রদ্ধা জানাতে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেন, স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত দেশের মানুষ। আজকে সেই চেতনা এবং আদর্শ সম্পূর্ণভাবে ভুলণ্ঠিত হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে আজকে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য একটা চক্রান্ত প্রায় প্রতিষ্ঠা লাভ করতে চলেছে। শ্রদ্ধা জানান জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। স্বাধীনতার লক্ষ্য তো সংবিধানে লেখা আছে যে জনগণ ক্ষমতার মালিক। সেই মালিকানা থেকে যেই কেউ আমাদেরকে বঞ্চিত করে তারা স্বাধীনতা বিরোধী কাজ করছে, সংবিধান বিরোধী কাজ করছে। দল মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ার গ্রাউন্ডে চলছে সমরাস্ত্র প্রদর্শনী। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান সহ বিগত 10 বছরে বাহিনীর উন্নয়নের দিকগুলো তুলে ধরা হয়েছে। দিনভর প্রদর্শনীতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী সেনা, নৌ ও বিমান সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন হয় রোববার। স্বাধীনতা দিবসে মঙ্গলবার দিনভর প্রদর্শনী উন্মুক্ত ছিল সর্বসাধারণের জন্য। সেনাবাহিনীর অনেক কিছু জানার শোনার আছে, যেগুলো শুনছি, দেখি নাই কখনো। বিমান আমার কাছে অনেক ভালো লাগতেছে। প্রদর্শনীতে 3 বাহিনীর 59টি স্টল রয়েছে। আধুনিক সমরাস্ত্র, ট্যাঙ্ক, গোলাবারুদ সহ বিভিন্ন সরঞ্জাম প্রদর্শিত হচ্ছে সেনাবাহিনীর স্টলে। পাশাপাশি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ এবং বিমান বাহিনীর যুদ্ধ বিমান সহ নানান সমর সরঞ্জাম রয়েছে জাতীয় প্যারেড গ্রাউন্ডে। আমরা নেভির যে বিভিন্ন আর্মস, ইকুইপমেন্ট অ্যান্ড বিভিন্ন যে ডাইভারশন, বিভিন্ন যে ব্রাঞ্চগুলো আছে, আমরা বেসিক্যালি ওইগুলো রিপ্রেজেন্ট করতেছি। বিমান বাহিনীতে সংযোজিত নতুন নতুন ইকুইপমেন্ট, তারপর বিমান বাহিনীতে আমাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন সরঞ্জামাদি সম্পর্কে জনগণকে ব্যাপকভাবে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। সেনা এবং নৌবাহিনীর কমান্ডোদের মহড়াতেও মুগ্ধ হয়েছেন দর্শনার্থীরা। অনেক কিছু আসলে শিখলাম, এখানে না আসলে জানতে পারতাম না নৌবাহিনীর কি আছে, আসলে সব বাহিনীর সম্পর্কে অভিজ্ঞতা হলো। বাহিনীর অস্ত্র প্রদর্শনী হচ্ছে, তো বাচ্চারা এই যে প্যারাশুটে উঠলো, জাম্প করলো, ওদের জন্য আরো ভালো লাগছে। স্বাধীনতার 48 বছরে বাংলাদেশের সামরিক বাহিনীর দক্ষতা সক্ষমতা কোন পর্যায়ে পৌঁছেছে সেটি জানতে হলে আসতে হবে এই প্রদর্শনীতে। এখানে আসা দর্শনার্থীরা বলছেন এটি তাদের জন্য বড় ধরনের একটি সুযোগ, কারণ যে কোনো সামরিক সরঞ্জাম সম্পর্কে এখানকার কর্মকর্তারা আন্তরিকভাবে বুঝিয়ে দিচ্ছেন সাধারণ মানুষকে। প্রদর্শনীতে শিশুদের জন্য রয়েছে সামরিক প্রশিক্ষণে অংশ নেয়ার সুযোগ। আমি একটু গুলি করেছি, অনেক মজা লেগেছে আমাদের। প্রথমে এসেছি, আমার অনেক ভালো লাগছে। 31 মার্চ পর্যন্ত চলা এই প্রদর্শনী প্রতিদিন সকাল 9:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত উন্মুক্ত থাকবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ পোস্ট অফিসের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে তিনি এর উদ্বোধন করেন। তৃণমূলের ব্যাংকিং সুবিধা বঞ্চিত মানুষের কাছে আর্থিক লেনদেনের বৈধ সুবিধা দিতে ডাক বিভাগ এই সেবা চালু করেছে। এর মাধ্যমে যে কেউ কম খরচে দ্রুত এবং নিরাপদে আর্থিক লেনদেন করতে পারবে। সরকারের উন্নয়ন প্রকল্পগুলো শেষ হলে দোহার দেশের মডেল উপজেলায় পরিণত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে দোহারে স্বাধীনতা দিবস ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, এরই মধ্যে এই এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ শুরু হয়েছে। এছাড়া চলমান প্রকল্প শেষ হলে কর্মসংস্থান অনেক বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় এগিয়ে আসার আহ্বান জানান সালমান এফ রহমান। আপনাদেরকে আমি যে কথা দিয়েছি যে দোহারকে ইনশাআল্লাহ আমি বাংলাদেশের একটা মডেল উপজেলায় পরিণত করব, সেই কথাটা আমি
রাখতেছি সেই কাজটা বাস্তবায়ন করা শুরু হয়ে গেছে। অনেক কিছু নতুন নতুন বড় বড় প্রকল্পগুলি আমি হাতে নিয়েছি, যেটা সম্বন্ধে আমি পরে আপনাদেরকে জানাবো, কিন্তু ইনশাল্লাহ সেটাও হবে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বিকেলে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানান বর্তমানে তার রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। গত 2 মার্চ শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হলে এনজিওগ্রামে কাদেরের হৃৎপিণ্ডের রক্তনালীতে 3টি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক ঢাকায় অপসারণ করেন চিকিৎসকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য 4 মার্চ তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। এরপর 20 মার্চ কার্ডিওথোরাসিক সার্জন ডক্টর সেবাস্টিন কুমার সামির নেতৃত্বে কাদেরের বাইপাস সার্জারি হয়। এক অনাড়ম্বর অনুষ্ঠানে কেক কেটে মঙ্গলবার উদযাপন করা হয় জাতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টের 24তম বর্ষপূর্তি। রাজধানীর তেজগাঁওয়ের বেক্সিমকো মিডিয়া কমপ্লেক্সের পত্রিকা কার্যালয়ে হয় এই অনুষ্ঠান। শুরুতে পত্রিকার প্রয়াত সম্পাদক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মাহবুবুল আলম স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রকাশক ও সম্পাদক এম শামসুর রহমান সাফল্যের সাথে 2 যুগ পার করায় পত্রিকা কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অতীতের মতো আগামীতেও দ্য ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতার সুষ্ঠু ধারা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পত্রিকার নির্বাহী সম্পাদক শামীম আবদুল্লাহ জাহিদি ইংরেজি মাধ্যমে সাংবাদিকতার ভবিষ্যৎ উজ্জ্বল বলে মত প্রকাশ করেন। পরে কাটা হয় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। এ সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নির্বাহী সম্পাদক খালেদ মহিউদ্দিন, বার্তা প্রধান মামুন আবদুল্লাহ সহ দ্য ইন্ডিপেন্ডেন্টের সর্বস্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ক্রমশ মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারের আসক্তি বাড়ছে শিশুদের। শহুরে শিশুদের স্মার্টফোন ব্যবহারের হার আরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত ফোন ব্যবহারের ফলে বাধাগ্রস্ত হচ্ছে শিশুদের মানসিক বিকাশ। চিকিৎসকরা বলছেন মোবাইল ফোনের বিকিরণ থেকে দৃষ্টি স্বল্পতা সহ চোখের নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। আদিবের বয়স 3 বছর। এই বয়সে সে মোবাইল ফোনে অভ্যস্ত। খাওয়ার সময়ও চাই মোবাইল ফোন। যদি আমি সেলফোন দিই তাহলে দেখা যায় ওকে খাওয়াতে আমি আধ ঘন্টা বা 20 মিনিটের মধ্যে খাওয়াতে পারছি, বা যদি সেলফোন না দিই ওই খাবারটা আমাকে মিনিমাম 3 ঘন্টা ধরে খাওয়াতে হয়। ইন্টারনেটের মাধ্যমে মোবাইলে শিশুরা হাতের মুঠোয় পেয়ে যায় নানা বিষয়। মোবাইলে প্রতিনিয়ত কার্টুন দেখা ও গেম খেলার কারণে দেখা দিচ্ছে চোখের নানা সমস্যা। ঘুম থেকে উঠে বলতেছে যে আমি তো চোখে পানি পানি দেখতেছি, তারপরে আমি চোখে দেখতেছি না। তারপরে আমি রুমের যখন লাইট জ্বালালাম তখন সে লাইটের দিকে তাকাইতে পারতেছে না। তারপরে আমি আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তারপরে ডাক্তার ওকে বললো যে তুমি আর মোবাইল দেখতে পারবে না। বাংলাদেশের শিশুদের উপর করা ইউনিসেফের গবেষণা বলছে বাংলাদেশের শিশুদের বাড়িতে স্মার্টফোন ব্যবহার বাড়ছে। প্রায় 50% শিশু ল্যাপটপ ব্যবহার করে। স্কুলের ডেস্কটপ ব্যবহারের সংখ্যা আরও বেশি। সন্তানের মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণে অভিভাবকদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ফিজিক্যাল মেন্টাল ডিপ্রেশন হয়, ইন্টারনেটে তারা কোন ধরনের সাইটে যায় তার উপর ডিপেন্ড করছে তার মেন্টাল গ্রোথ এবং প্রবলেমসগুলো কি। আরেকটা বড় অসুবিধা হচ্ছে যে আমার মনে হয় যে শিশুরা কমিউনিকেশন স্কিলটা কমে যাচ্ছে। তুমি এই এত ঘন্টা এটা ব্যবহার করতে পারবা, এতটার থেকে এতটা ব্যবহার করতে পারবা, করা হতে হবে, এখানে স্টেবল হতে হবে। আমরা তার যৌক্তিক দাবি মেটাবো, কিন্তু অযৌক্তিক দাবি আমরা উপেক্ষা করব কৌশলে। যখনই আমরা অযৌক্তিক দাবি পূরণ করব তখন বাচ্চা প্রশ্রয় পেয়ে যায়। শুদ্ধ বাংলায় একটা প্রবাদ আছে, প্রশ্রয় পেলে বাচ্চারা গোল্লায় যায়, একেবারেই বিজ্ঞান। চিকিৎসকরা বলছেন মোবাইলের বিকিরণের কারণে দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়া সহ স্বাস্থ্যগত নানা ঝুঁকিতে পড়ছে শিশুরা। তারা কম্পিউটার এবং ডিভাইসের সম্পর্কে আসক্তি এক প্রকার যাচ্ছে। এতে হচ্ছে কি মায়োপিয়াটা গ্রাজুয়ালি এর ইনসিডেন্সটা বেড়ে যাচ্ছে, তার দূরদৃষ্টিটা কমে যাচ্ছে, আরেকটা চোখ জ্বালা করে, আরেকটা চোখে ব্যথা হয়, অথবা মাথা ব্যথা হতে পারে, অথবা ঘাড়ে ব্যথা হতে পারে। সন্তানকে অধিক সময় দিলে পারিবারিক ও সামাজিক সংযোগ বাড়লে মোবাইল ফোন ব্যবহার কমানো সম্ভব বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান শেষে বাড়ি ফেরার পথে আলাদা সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় 2 স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া আরও 3 জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 3 জন। কুমিল্লার চান্দিনায় নিজ স্কুলে ট্রাক্টর চাপায় স্কুল ছাত্রী মাহমুদা আক্তার ইয়াসমিনের মৃত্যু হয়।
ইয়াসমিন কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। পুলিশ জানায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টর চাপায় ঘটনাস্থলে ইয়াসমিন মারা যায়। এ ঘটনার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ট্রাক্টর চালককে আটক করেছে পুলিশ। এদিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুরে লেগুনা খাদে পড়ে স্কুল ছাত্রী রিনা সাহা নিহত হয়েছেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল রিনা। দুর্ঘটনায় আহত হন 5 জন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঝালকাঠি, সিরাজগঞ্জ ও হিলিতে মারা গেছেন 3 জন। উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় কিশোরগঞ্জ এবং ঝিনাইদহে আহত হয়েছেন অন্তত 21 জন। সকালে কিশোরগঞ্জের গাইটাল এলাকার ললিতাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা শহীদুল ইসলামের লোকজন আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালায়। এ সময় সংঘর্ষে আহত হন 10 জন। প্রতিবাদে এলাকাবাসী ঘণ্টাব্যাপী গাইটাল এলাকায় কিশোরগঞ্জ ময়মনসিংহ সড়ক অবরোধ করে। গতরাতে ঝিনাইদহের শৈলকুপার গোবিন্দপুরে প্রতিপক্ষের হাতুড়ি পেটায় এক শিশুসহ 5 জন আহত হয়েছেন। পুলিশ জানায় রাত 10:30টার দিকে আওয়ামী লীগ প্রার্থী ও তার সমর্থকদের 3টি বাড়িতে হামলা চালায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সমর্থকরা। এদিকে সকালে একই উপজেলার রূপদ্রা গ্রামে আওয়ামী লীগের দুপ গ্রুপের সংঘর্ষে 6 জন আহত হয়েছেন। ভোট পুনর্গণনার দাবিতে গোপালগঞ্জ সদরে আওয়ামী লীগের বিদ্রোহী 2 পরাজিত প্রার্থীর সমর্থকেরা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে। বিশ্বকাপ স্কোয়াডে কোনো চমক নেই, কথায় কথায় 15 সদস্যের স্কোয়াড জানিয়ে দিয়েছেন নাজমুল হাসান পাপন। ঢাকা প্রিমিয়ার লিগে নজরকাড়াদের দলে অন্তর্ভুক্তির সুযোগ দেখেন না বিসিবি সভাপতি। এদিকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বড় পরিকল্পনা ক্রিকেট বোর্ডের। এ উপলক্ষে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যকার ম্যাচ আয়োজন করতে চায় বোর্ড, জানিয়েছেন পাপন। টাইগারদের বিশ্বকাপ দল কেমন হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ঢাকা প্রিমিয়ার লিগে যারা পারফর্ম করেছেন তারা কি সুযোগ পাবেন? নির্বাচকেরা দল দিবেন এপ্রিলের মাঝামাঝি, তবে জল্পনা কল্পনা থেমে নেই। বিসিবির সভাপতি অবশ্য বলে দিয়েছেন দলে কোনো চমক থাকবে না। এমনকি বিশ্বকাপ দল কেমন হবে সেই আভাসও দিয়ে দিয়েছেন। গত কয়েক বছর ধরে লাল সবুজ জার্সিতে যারা পরীক্ষিত তারাই উঠবেন ইংল্যান্ডের বিমানে। তামিম আর যদি 2 ওপেনার খেলে, মানে আমি ধরে নিচ্ছি সৌম্য লিটন থাকে, তাহলে তো 3 শেষ। সাকিব, মুশফিক, রিয়াদকে তো আপনি বাদ দিতে পারছেন না, 6 শেষ। আর আপনি আসেন 3টা ফাস্ট বোলারকে তো মিনিমাম খেলাতে হবে। তাহলে মুস্তাফিজ, মাশরাফি, রুবেল আছেই, অন্তত একটা স্পেয়ার তো আপনাকে নিতেই হবে। সেই জায়গাটায় অবশ্যই সাইফুদ্দিন এবং তাসকিন চলে আসছে। তাহলে 4-4, 8-3, 11 এখানেই শেষ। আপনাকে স্পিনার নিতে হবে, মিরাজ তো আছেই 12। তারপরে অবশ্যই আপনাকে মিডল অর্ডারের জন্য একটা ব্যাকআপ লাগবে। সেখানে আমাদের মিথুনের নাম আছে, সাব্বির আছে। 2021-এ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী 2020-এ, এই 2 মাইলফলক বড় পরিসরে উদযাপন করতে চায় বিসিবি। বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যকার ম্যাচ আয়োজন করতে চায় বোর্ড। বেশি খেলোয়াড় দেশ থেকে এনে একটা রিপ্রেজেন্টেটিভ খেলা, প্লাস আইসিসির থেকে ওটার রিকগনিশন পাওয়া, এটা নিয়ে অলরেডি আইসিসিকে আমরা লিখেছি, আমরা কাজ করছি, চেষ্টা করছি। তবে আমাদের ইচ্ছা আছে একটা এই ধরনের কোনো একটা খেলা এখানে বাংলাদেশে করা। সাবেকদের নিয়ে এবারে স্বাধীনতা দিবসও ছিল বিসিবির আয়োজন। বিসিবি একাদশের বিপক্ষে খেলেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একাদশ। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমাদের সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম মারিয়া মহসিন ঢাকা থেকে। তিনি বলছেন রাজধানীর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বসিলা যাওয়ার পথে 3 রাস্তা মোড়ের পাশেই উন্মুক্ত জায়গায় ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। এতে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, তেমনি পথচারীদের নানা সমস্যা হচ্ছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। চাঁদপুর থেকে আবুল কাহার এখন বলছেন, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার লাউকোড়া গ্রামে 71-এ ভয়াবহ যুদ্ধ হয়েছিল। জেলার সবচেয়ে বড় এই যুদ্ধে অনেক প্রাণহানি ঘটে, আহত হন অসংখ্য লোক, কিন্তু আজ পর্যন্ত এখানে কোনো স্মৃতিসৌধ নির্মিত হয়নি। তিনি এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। সুলতানা আফরিন ঢাকা থেকে বলছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। বর্ষা মৌসুমে এই সমস্যা আরও প্রকট হবে বলে আশঙ্কা করছেন তিনি। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। দর্শকদের ধন্যবাদ জানাতে চাই তাদের চিঠিগুলোর জন্য। শেষ করব সংবাদ সন্ধ্যা। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান।
ইতিহাস বিকৃতিতে ৭৫ পরবর্তী সরকারকে দায়ী করছে আওয়ামী লীগ, গণতন্ত্রের আক্ষেপ বিএনপির। মোবাইল ফোন ও ইন্টারনেটে শিশুদের আসক্তিতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা, বাধাগ্রস্ত হচ্ছে মানসিক বিকাশ। বিশ্বকাপে টাইগার স্কোয়াডে চমকের সুযোগ দেখছেন না পাপন, মাশরাফির ভাবনায় ফিনিশিং দুর্বলতা। আর এই ছিল আজকের সংবাদ। আমন্ত্রণ পরের আয়োজন।